হ্যালো এভরিওয়ান। আজকে আমরা একটা টপিক ইংলিশ সেকেন্ড পেপারের একটা টপিক নিয়ে পড়বো। যারা ইন্টারে আছেন এবং পরীক্ষা দেবেন, বা যারা সদ্য কলেজে উঠেছেন, বা যারা এসএসসি দিয়েছেন কলেজের জন্য ওয়েট করছেন, তাদের জন্য এটা একটা ইম্পর্টেন্ট টপিক। যেহেতু 9-10-এ এই টপিক্সটা থাকে না, কিন্তু এইচএসসিতে গিয়ে এই টপিক্সটা থাকে। টপিক্সটা হচ্ছে প্রনাউন ডিফারেন্স, যেটা নতুন টপিক্স হয়, সো সবার জন্য একটু সুবিধা হবে। আমি চেষ্টা করবো, আমি এত যাবো না, বাট আমি চেষ্টা করবো কিছু শর্টকাটস, কিছু রুলস দিয়ে এই প্রনাউন্স ডিফারেন্সিংটা আপনাদের কাছে সহজ করে দেওয়ার জন্য। প্রথমে আসছে প্রনাউন ডিফারেন্সিং এর প্রথম কাজ। প্রথমে আমাদেরকে প্রনাউন জানতে হবে। হোয়াট ইজ প্রনাউন? প্রনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যেটা বসে সেটাই প্রনাউন। এটা আমরা অনেক আগে করে আসছি, বাট এই প্রনাউন ডিফারেন্সিং করার জন্য এটা 5 মার্কসের জন্য থাকে। তো একটা পেসেজ জায়গায় থাকে যেখানে মধ্যে থেকে প্রথমে প্রনাউন আইডেন্টিফাই করতে হয়, তারপর ওই প্রনাউনকে রেফার করতে হয়। এখন প্রথমের জন্য প্রনাউনগুলো চেনা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য, আইডেন্টিফাই করার জন্য। এখানে অনেকগুলো প্রনাউন আমি লিখে রাখছি, আগে থেকে লিখে রাখছি। এগুলো হচ্ছে যেমন সাবজেক্ট, প্রনাউনের 3টা ফর্ম থাকতে পারে, যেমন সাবজেক্টিভ, অবজেক্টিভ ফর্ম অ্যান্ড পজিটিভ ফর্ম। সাবজেক্টিভ ফর্মগুলো হি, শি, ইট, দে, ইউ, আই এবং উই, এগুলোর জন্য। আবার অবজেক্টিভ ফর্ম হয়ে থাকে হিম, হার, ইট, দেন, ইউ, মি, আস। অ্যান্ড পজিটিভ ফর্ম হয়ে থাকে হিজ, হার, ইট, দেয়ার, ইউর, মাই অ্যান্ড আওয়ার। এগুলো ছাড়াও, এই ফর্মগুলো ছাড়াও আরও অনেকগুলো প্রনাউন আছে, যেমন ওয়ান, দিস, দ্যাট, হু, হোয়াট, হুইচ, হুম, মেনি, ইচ। কারণ প্রনাউনটা 8 প্রকার, 8 প্রকারের মধ্যে এগুলো সবগুলাই পড়ে। এবং আমি এগুলো নিচে লেখার একটাই কারণ, সেটা হচ্ছে দিস এবং দ্যাট। দিসের জন্য প্লুরাল হিসেবে ইউজ হয় দিস, অ্যান্ড দ্যাটের জন্য দোজ ইউজ হয়। এখন এগুলোর পরে, এগুলো হচ্ছে মানে প্রথমে প্রনাউন ছিল। আমি চেষ্টা করব 3টা রুলস, যে 3টা রুলসের মধ্যে আপনাদের যেন এই প্রনাউনটা কমপ্লিট হয়ে যায়, প্রনাউন ডিফারেন্সিংটা কমপ্লিট হয়। 3টা রুলসের মধ্যে আমি চেষ্টা করব শেষ করার জন্য। 3টা রুলস করলে আশা করি আপনারা 5-এর মধ্যে অ্যাটলিস্ট ভালো কিছু আনসার করতে পারবেন। আপনার রুলসে আসি। আমি বলেছিলাম 3টা রুলস পড়াবো, 3টা রুলসের মধ্যে আশা করি হয়ে যাবে। প্রথম রুলস, আনক্লিয়ার প্রনাউন, যেটাকে আমরা প্রনাউনকে ক্লিয়ার করতে হয়, বা রেফারেন্স, প্রনাউন রেফারেন্সের প্রথম কাজ হচ্ছে কি, এই আনক্লিয়ার প্রনাউনকে ক্লিয়ার করাকে বলা হয় প্রনাউন রেফারেন্স। এখন আমরা আনক্লিয়ার প্রনাউনগুলো কিরকম থাকতে পারে একটা সেন্টেন্সে? 2 ধরনের প্রনাউন থাকে, একটা হচ্ছে ডিরেক্ট মিস্টেক থাকে, একটা কনফিউশন থাকে। ডিরেক্ট মিস্টেক মানে হচ্ছে আমরা যে প্রনাউনগুলো একটু আগে দেখলাম, সেই প্রনাউনের পরিবর্তে সেই প্রনাউনগুলো সরাসরি ভুলতে হয়। যেমন আমি একটা এক্সাম্পল বলতে পারি, যেমন সাপোজ হৃদয় reads in class 9, then লিখা হলো she has a brother। এখন দেখেন হৃদয় reads in class 9, হৃদয় ক্লাস 9 এ পড়ে, she has a brother। এখন she ওয়ার্ডটা যে ইউজ হলো সেটা হচ্ছে হৃদয়ের পরিবর্তে, কিন্তু হৃদয় হচ্ছে মাস্কুলিন জেন্ডার, আই মিন পুল্লিঙ্গ। সো তার পরিবর্তে যেটা বসানো হচ্ছে she, এটা হচ্ছে ফেমিনিন জেন্ডার। সো এই ধরনের ডিরেক্ট মিস্টেকগুলো হবে। সো এই জায়গায় করতে হবে কি, হৃদয়ে এটা she এর জায়গায় he করতে হবে, যেটাকে আমরা, তো sheটা ক্লিয়ার না, ওইটাকে আমরা ক্লিয়ার করে দিলাম he দিয়ে। এটাই হচ্ছে ডিরেক্ট মিস্টেক। এই ধরনের মিস্টেকগুলো হয়ে থাকে। এই ধরনের আরও অনেক এক্সাম্পল দেখা যায়, আমরা এখন ওইদিকে যাচ্ছি না, শর্টকাটে শেষ করতে যাচ্ছিলাম। সো এই ধরনের ডিরেক্ট মিস্টেক যেগুলো হবে, সেক্ষেত্রে সবসময় যে প্রনাউনগুলো করানো হয়েছে কোনটার জন্য কি বসবে সেটা নাম জেন্ডার অনুযায়ী সেটা বসাইতে হবে। এবং এখন আসি কনফিউশন। কনফিউশনটা একটু টাফ। ডিরেক্ট মিস্টেকটা মোটামুটি বোঝা যায়, কিন্তু কনফিউশনটা একটু টাফ হয়ে যায়। কনফিউশনের ক্ষেত্রে একটা সেন্টেন্সে প্রথমত অবভিয়াসলি একটা সেন্টেন্স নাউন দিয়ে হলে পরের সেন্টেন্সে প্রনাউন ব্যবহার করতে হয়, যেহেতু নাউনের পরিবর্তে প্রনাউন বসে। বাট কনফিউশনে হয় কি, যে নাউনটার জন্য প্রনাউন বসাতে হবে, এখন ওই নাউনটা বের করাটা টাফ হয়ে যায়। যেমন আমরা বলতে পারি এরকম, women and men are working hard, they are half of the population। এই ধরনের একটা সেন্টেন্স, সাপোজ উমেন অ্যান্ড মেন আর ওয়ার্কিং হার্ড, এখানে 2টা নাউন বসানো হয়েছে, একটা উমেন একটা ম্যান। এখন এই জায়গায় গিয়ে দেওয়া হলো কি, দে আর হাফ অফ দ্য পপুলেশন। এখন দে দিয়ে কাকে বোঝানো হলো, কি ম্যানকে বা উমেনকে? আর কোনটা বোঝানো হলো? এই ধরনের, যেমন এই প্রনাউনটার জন্য সামনের লাইনে বা আগের লাইনে 2টা নাউন থাকবে, এটাকেই বলা হচ্ছে কনফিউশন মিস্টেক।
এই কনফিউশনটা দূর করার জন্য, এটাকে ক্লিয়ার করার জন্য এই দে দিয়ে কি বোঝানো যাচ্ছে আমরা বুঝতেই পারি। পপুলেশন মানে জনসংখ্যা, হাফ অফ দি পপুলেশন মানে অর্ধেক জনসংখ্যা। তাহলে অর্ধেক জনসংখ্যা হয় ছেলে হবে বা মেয়ে হবে, বা উমেন হোক বা ম্যান। তো এটাকে ক্লিয়ার করার জন্য আমরা ম্যান আর উমেন দুইটাই বসাতে পারি। এই ধরনের মিস্টেকগুলোকে বলা হয় কনফিউশন মিস্টেক। এখন এই কনফিউশন মিস্টেক দূর করতে একটু টাফ হয়। এখানে একটা জিনিস জেনে রাখা ভালো, আমরা কিন্তু দেখেন আমরা ম্যান বা উমেন কোনোটাই কিন্তু প্রনাউন না, এগুলো হচ্ছে নাউন, কিন্তু আমরা ইউজ করছিলাম প্রনাউন। তো এই আনক্লিয়ার প্রনাউনকে, কনফিউশনের ক্ষেত্রে আনক্লিয়ার প্রনাউনকে ক্লিয়ার করার জন্য আমাদেরকে প্রনাউনের পরিবর্তে নাউন বসাতে হয়। এটা হচ্ছে একটু ব্যতিক্রম। নর্মালি প্রনাউন রিফারেন্সিং মানে আমরা নাউনের পরিবর্তে নাউন থেকে প্রনাউন বসানোর কথা, বাট কনফিউশনের ক্ষেত্রে আমরা প্রনাউন থেকে নাউন বসাবো। এটাই হচ্ছে হার্ডের ফার্স্ট রুল, এটাই হচ্ছে প্রথম রুলস। এরপরে আশা করি বুঝতে পারছেন। নাও দ্য রুলস নাম্বার 2, দিস ইজ নাম্বার অ্যান্ড জেন্ডার রুলস। নাম্বার অ্যান্ড জেন্ডার রুলস মানে হচ্ছে আমরা যে নাউনটার পরিবর্তে যে প্রনাউনটা বসাবো সেটা নাম্বার এবং জেন্ডার অনুযায়ী আমরা প্রনাউনটা বসাতে হবে। এটাই হচ্ছে এই রুলসটা। যেমন নাম্বার অ্যান্ড জেন্ডার অনুযায়ী বলতে আমরা বুঝাচ্ছি, যেমন যে কোনো একটা নামের পরিবর্তে যদি আমরা কোনো প্রনাউন বসাতে যাই, সেটা প্রথমত যে নাম্বার অনুযায়ী হবে। নাম্বার হচ্ছে এটা সিঙ্গুলার নাম্বার হলে এটা সিঙ্গুলার বসবে। আবার যদি একটা প্লুরাল নাম্বার হয়, যেমন উই এর জন্য আমরা বসাতে হবে আজ, অবজেক্টিভ ফর্মে বা ইয়াতে বসাতে হলে তখন। বা করিম রহিম দুজন যদি হয়, মানে প্লুরাল যদি হয়ে যায়, তখন দে বসাতে হবে, দুইজন বসাতে হবে। মানে সিঙ্গুলার থেকে প্লুরাল, বা প্লুরাল হলে প্লুরালের প্রনাউন বসাতে হবে, সিঙ্গুলার হলে সিঙ্গুলারের প্রনাউন বসাতে হবে। এই ছাড়া আরো ব্যাপার হচ্ছে এখানে জেন্ডারের ক্ষেত্রে আছে, যেমন যে এর আগে বলতে দেখছিলাম করিমের জন্য হি বসতে হবে। এখন যদি কোনো মেয়ের নাম থাকে সেক্ষেত্রে আমাদেরকে ওই ক্ষেত্রে শি বসাতে হবে। সো এইগুলো হচ্ছে জেন্ডারের নাম। এটা নর্মালি আমরা আগে থেকেই জানি, নাম্বার এন্ড জেন্ডার অনুযায়ী সেটা বসাতে হয় প্রনাউনটা, ওই ক্ষেত্রে এই কাজটা করতে হবে। সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড রুল। নাও থার্ড এন্ড লাস্ট রুল। প্রথম দুটো রুলস কিছু বুঝেন নেই, সমস্যা নাই, এটা যদি বুঝে থাকেন সবগুলো ইজিলি করা যাবে। যেমন এটা হচ্ছে রুলসটার নাম হচ্ছে সাবজেক্ট চেইন মানে আমরা বুঝি শিকল, মানে একটার পর একটা এভাবে করে শিকল বাঁধা, সেটাই হচ্ছে চেইন। এখন সাবজেক্ট চেইন মানে সাবজেক্টগুলোর শিকল, সাবজেক্টের শিকল ঠিক থাকলে সেই ক্ষেত্রে আমরা প্রনাউন রিফারেন্সিংটা ইজি করে বুঝতে পারবো। যেমন আমি এখানে একটা এটা পেসেজ আকারের একটা জিনিস আমি সেন্টেন্স আকারে লিখছি যেন বোঝা যায়। এখানে যেমন দেখেন লিখছে, করিম ইজ স্টুডেন্ট অফ ক্লাস 9, হি হ্যাজ এ কাজিন নেম সালমা, she reads in class 10, she helps her brother in studies, he also takes care of his sister. এখন সাবজেক্ট চেইন বলতে এখানে বোঝানো হচ্ছে, যেমন করিম ইজ এ স্টুডেন্ট ইন ক্লাস 7, এখানে সাবজেক্ট হচ্ছে করিম। পরের লাইন আসছে হি হ্যাজ এ কাজিন নেম সালমা, এখানে সাবজেক্ট হচ্ছে হি। এখন প্রনাউন হচ্ছে করিমের জায়গায় হি বসেছে, প্রনাউন হচ্ছে এটাই যে করিমের জায়গায়, এটা সাবজেক্টটা চেইনটা মেনটেন করেছে যে করিমের জায়গায় হি বসেছে। বাট পরের লাইনে গিয়ে এখানে আসছে শি। এখন শি দিয়ে বোঝানো হয়েছে কাকে? শি দিয়ে বোঝানো হয়েছে সালমাকে। সালমাকে যেহেতু বোঝানো হয়েছে, এখন সালমার ব্যাপারটা, সালমা হচ্ছে ওই এর আগের লাইনের অবজেক্টে এখন ও সাবজেক্ট হিসেবে এদিকে বসলো সাবজেক্ট হিসেবে। তাহলে এই ক্ষেত্রে চেইনটা মেনটেন করার জন্য এখানে শি দিয়ে সেটা আনক্লিয়ার থেকে যায়, সেই ক্ষেত্রে এটা কনফিউজিং হয়ে যায়। ওই জন্য এখানে সালমা সরাসরি নামটা বসবে, আই মিন সালমা রিডস ইন ক্লাস 10। এরপরে যেমন এরপরে লাইনে সাবজেক্ট হচ্ছে শি হেল্পস হার ব্রাদার ইন স্টাডিজ। তাহলে এই লাইনের সাবজেক্ট শিটা বসলো এর আগের লাইনের সাবজেক্ট অনুযায়ী, মানে সাবজেক্ট চেইনটা মানে হচ্ছে এক লাইনের সাবজেক্টের সাথে অন্য লাইনের সাবজেক্টের একটা বন্ধন থাকা। তাহলে হি এর সাথে শি যাচ্ছিল না, সেই জন্য নামটা আসছে, যার পরিবর্তে বসছে সে। বা এরপরের লাইনে শি আসছে, সেটা যেহেতু মিল আছে তাহলে সেটা পরিবর্তন করতে হচ্ছে না। কিন্তু এরপরের লাইনে আবার গিয়ে আসলো হি। এখন হি দিয়ে বোঝানো হয়েছে কাকে? ঠিক করিমকে। তাহলে সেই ক্ষেত্রে এখানে হি দিলে সেটা ক্লিয়ার না, আগের লাইনের সাবজেক্টের সাথে সেটা সামঞ্জস্যপূর্ণ না, ওই জন্য এই ক্ষেত্রে নামটা বসানো হবে। তাহলে এগুলা হচ্ছে আমাদের সাবজেক্ট চেইন। এই চেইনটা যদি মেনটেন করা যায়, সাবজেক্ট চেইনটা যদি মেনটেন করা যায়, তাহলে আমাদের প্রনাউন রিফারেন্সিংটা সহজ হয়। এক্ষেত্রে আরো অবজেক্ট চেইনও একটা বলা হয়, বাট অবজেক্ট চেইনটা ততটা ইম্পর্টেন্ট না। তো এখানে আমরা এখন তাহলে তিনটা রুলস করলাম। একটা হচ্ছে ডিরেক্ট মিস্টেক, যে সরাসরি ভুল থাকা।
আর দ্বিতীয়টা হচ্ছে কনফিউশন আপ। কনফিউশনটা ইজিলি বোঝা যায়। কনফিউশনের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবেন, কনফিউশনের ক্ষেত্রে প্রনাউনের পরিবর্তে নাউন বসাতে হয়। আর একটা হচ্ছে সাবজেক্টের মানে সাবজেক্ট, প্রথম সাবজেক্টের সাথে পরবর্তী লাইনের সাবজেক্টের একটা চেইন বন্ধন থাকতে হয়। আর যদি সেই সাবজেক্টটা না থাকে সরাসরি নাউনটা বসাতে হয়। নাও আমরা একটা এক্সারসাইজ করলে যে 3টা রুলস পড়েছিলাম সেই 3টা রুলস ইজিলি বুঝে যাবে। এই একটা এক্সারসাইজ লিখেছি আমি, সেটা হচ্ছে ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড এবং দিনাজপুর বোর্ডে এসেছিল 17 এবং 16-তে। তাহলে আমরা প্রথমে স্টার্ট করি। স্টার্ট হচ্ছে, আমরা প্রথমেই বলেছিলাম আমরা যে প্যাসেজটা দেওয়া থাকবে সেখানে প্রথমে প্রনাউনগুলো আইডেন্টিফাই করতে হবে। প্রথমে প্রনাউন আইডেন্টিফাই করি। প্রথম লাইন, ট্রাভেলিং ইজ এ পার্ট অফ এডুকেশন, এখানে কোনো প্রনাউন নাই। এখানে আছে দিস means going from place to place, one can enhance knowledge by going from place to place। এখানে thus gives one, এখানে কিছু একটা মিসিং আছে কারণ এখানে কোনো সাবজেক্ট নেই। thus কখনো সাবজেক্ট হয় না। thus gives one the opportunity to see the unseen and know the unknown। some people are averse to eat, একটা না প্রিপোজিশন, this একটা প্রিপোজিশন, his প্রিপোজিশন, তারপর by traveling my প্রিপোজিশন এখানে। তাহলে এখানে বোঝা যাচ্ছে, এগুলা দিয়ে বোঝা যাচ্ছে এইটা হচ্ছে, এখানে টোটাল আমরা কয়টা পেলাম, 1 2 3 4 5 6 7 8টা পেলাম। তো আমরা তাহলে স্টার্ট করি। এগুলা দিয়ে বোঝা যাচ্ছে এখানে কিছু প্রিপারেশনে, তাহলে 8টা থেকেই আমাদের 4টা থেকে 5টা 5 6টা যতগুলাই আছে কিছু আনক্লিয়ার আছে সেগুলো আমাদের ক্লিয়ার করতে হবে। তাহলে প্রথমে স্টার্ট করি, ট্রাভেলিং ইজ এ পার্ট অফ এডুকেশন। এটা ঠিক আছে যে ভ্রমণ একটি শিক্ষার একটি অংশ। দিস মিনস গোয়িং ফ্রম প্লেস টু প্লেস। এখন দেখেন এখানে হচ্ছে দিসটা হচ্ছে প্লুরাল, আমরা পড়েছিলাম দিস হচ্ছে প্লুরাল। তাহলে ট্রাভেলিং হচ্ছে এখানে ইজ যেহেতু হচ্ছে, তাহলে ট্রাভেলিং হচ্ছে সিঙ্গুলার। তাহলে এই দিসের পরিবর্তে আমাদের এখানে সিঙ্গুলার আনতে হবে, যেটা আমরা সেটা পড়েছিলাম যে সিঙ্গুলার থাকলে সিঙ্গুলার দিতে হয়, প্লুরাল থাকলে প্লুরাল দিতে হয়। তাহলে ট্রাভেলিং এর জন্য আমরা এখানে আমি নিচে লিখছি, তাহলে দিস এর পরিবর্তে আমরা ইট অথবা এই দিস দিতে পারি, সিঙ্গুলার দিতে পারি। তাহলে এইটা হচ্ছে আমাদের প্রথম, এটা ক্রস যাবে। তাহলে এটা ক্রস গিয়ে দিসের জায়গায় ইট বা দিস বসবে। তারপর আসলো ওয়ান ক্যান এনহান্স নলেজ বাই গোয়িং ফ্রম প্লেস টু প্লেস। ওয়ান দিয়ে এখানে যে কাউকে বোঝানো হয়েছে, তাহলে যে কেউ মানে যে কোনো একজন এটা দিয়ে করতে পারে। তাহলে এটাতে কোনো ভুল তেমন পাওয়ার সম্ভাবনা নেই, কারণ এর আগের লাইনে কোনো এটার জন্য নাউন নাই। তারপর দিসে দাস গিভস, এখানে দাস দিয়ে দাস গিভস, এখানে একটা জিনিস সাবজেক্ট মিসিং আছে, কারণ এখানে এস বাই এস যেহেতু যুক্ত আছে ভার্বের সাথে, এখানে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকার কথা। যেহেতু আমরা একটা রুলস হিসেবে জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরেই ভার্বের সাথে এস বাই ইএস থাকে। তাহলে এখানে যেটা মিসিং আছে সেটা আমাদেরকে বের করতে হবে। এটা হচ্ছে গিভস ওয়ান দ্য অপরচুনিটি টু সি দ্য আনসিন অ্যান্ড নো দ্য আননোন। তাহলে এখানে দেয় ওয়ান অফ দ্য অপরচুনিটি, একটি সুযোগ, টু সি দ্য আনসিন অদেখাকে দেখার, অ্যান্ড নো দ্য আননোন অজানাকে জানার। তাহলে কোন কি দেয়, অজানাকে জানার বা ওদেরকে দেখার সুযোগ কে করে দেয়, সেটা হচ্ছে ট্রাভেলিং করে দেয়। তাহলে আমরা এখানে কনফিউশন হচ্ছে আমরা কি ট্রাভেলিং লিখবো না ইট বা দিস এগুলা মানে প্রনাউন লিখবো। এখন আমরা ওই সাবজেক্ট চেনে আসি। সাবজেক্ট চেনের জন্য এর আগের লাইনে সাবজেক্ট হিসেবে যেটা দিতে হবে সেটা থাকতে হয়, তারপর এখানে প্রনাউন লেখা যায়। তাহলে এখানে ট্রাভেলিং যেহেতু এর আগের লাইনে সাবজেক্ট হিসেবে নাই, তাহলে এখানে ট্রাভেলিং মানে নাউনটাই বসাতে হবে। তাহলে ট্রাভেলিং সাবজেক্ট মেনটেন হইল এটাতে। তাহলে এটা হচ্ছে, এটা ক্রস, এটার জায়গায় হবে ট্রাভেলিং। তারপর এটা তাহলে 2 নাম্বার, এটা 1 নাম্বার। তাহলে ট্রাভেলিং। এরপর হচ্ছে এতটুকু গেল। সাম পিপল আর অ্যাভার্স টু ইট। এখন ইট দিয়ে কি বোঝানো হচ্ছে, সাম পিপল অ্যাভার্স টু ইট, এটা কি অপরচুনিটি কি নাকি ট্রাভেলিং বোঝানো হচ্ছে সেটা জানতে হবে আমাদের। তাহলে এখানে দিল তাহলে এটা পড়লে দাস traveling gives one of the opportunity to see the unseen and know the unknown. Some people are averse to it. এখন ইট দিয়ে এখানে বোঝানো হয়েছে ট্রাভেলিং কে, এগুলাকে না। তাহলে এটা কনফিউশন। তাহলে এখানেও আমাদের নাউনটা বসাতে হবে ট্রাভেলিং। এরপরে দিস লিমিটস হিজ ভিশন। তাহলে এখানে দিস লিমিটস হিজ ভিশন মানে এই দিস দিয়ে বোঝানো হচ্ছে ট্রাভেলিং কে, কিন্তু এর আগের লাইনে দিস দিয়ে আছে হচ্ছে সাম পিপল। দেখেন এখানে সাবজেক্ট হিসেবে আছে সাম পিপল আর অ্যাভার্স টু ইট, কিছু মানুষ এটির বিরোধী মানে ট্রাভেলিং এর বিরোধী। দিস লিমিটস হিজ ভিশন,
এই জিনিসটা কোনটা, ট্রাভেলিংও না মানুষও না, এটা হচ্ছে ওই বিরোধিতা যেটা করে সেই বিরোধিতাটা তার ভীষণকে লিমিটেড করে দেয়। তাহলে ওই বিরোধিতাটা লিখতে গেলে আমাদেরকে এটা পুরাপুরি সেন্টেন্সটা আনতে হবে, মানে অ্যাভার্সের নাউন ফর্ম আনতে হবে, অ্যাভারশন, দিস অ্যাভারশন লিমিটস। এখন হিস হবে না, কারণ এখানে এটা হচ্ছে প্লুরাল, এটা প্লুরাল অনুযায়ী হিসটা আছে সাম পিপল থেকে, তাহলে প্লুরাল যেহেতু এটাকেও প্লুরাল করতে হবে, দেয়ার ভিশন, সাম পিপল, দিস অ্যাভারশন লিমিটস দেয়ার ভিশন। তাহলে এটা হচ্ছে 3 নাম্বার, ও সরি, এটা 4 নাম্বার, এটা 3 নাম্বার। এরপরে আসলো, তাহলে এটা হিসের জায়গায় এটা হবে দেয়ার, তাহলে এটা 5 নাম্বার। তারপর হচ্ছে হাউএভার বাই ট্রাভেলিং মাই নলেজ মে বি এনরিচড, তাহলে মাই যেটা দিছে এটা এখানে বলা হয়েছে অনেকগুলো, বাই ট্রাভেলিং যদি অন্যরা ট্রাভেল করে আমার নলেজ তো আর এনরিচ হবে না, তাহলে ওই ক্ষেত্রে এটা হচ্ছে ডিরেক্ট মিস্টেক। তাহলে ওই ডিরেক্ট মিস্টেকের জায়গায় মায়ের জায়গায় আওয়ার দিতে পারি আমরা, নাহলে পিপলস দিতে পারি, মানে পিপলস নলেজ মেবি এনরিচ, তাহলে এটা হচ্ছে 6 নাম্বার। সো দেখা গেল যে আমরা একটা এক্সারসাইজও করলাম, 3টা রুলস করলাম, 3টা রুলস থেকে যে 3টা রুলস ছিল, একটা হচ্ছে একটা ডিরেক্ট যে আনক্লিয়ার প্রনাউনগুলো থাকে, একটা ডিরেক্ট মিস্টেক, আর একটা হচ্ছে কনফিউশন, তারপর আসে নাম্বার এন্ড জেন্ডার রুলস আসে, তারপর সাবজেক্ট চেন আসে। আশা করি এই 3টা রুলস যদি ভালো করে আয়ত্ত করেন আর যত সম্ভব বোর্ড কোয়েশ্চেন, স্কুল কোয়েশ্চেন বা কলেজ কোয়েশ্চেন বা এগুলো যদি আপনি টেস্ট কোয়েশ্চেন এগুলো যদি টেস্ট করে যদি সলভ করেন, আশা করি প্র্যাকটিস করলে এই প্রনাউন প্রিফারেন্সটা একদম ইজি হয়ে যায়। এতটুকু আশা করি বুঝতে পারছেন। আর পরবর্তী টপিকস নিয়ে আশা করি সামনে আবার দেখা হবে। ধন্যবাদ।